আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যে সকল অভিভাবকবৃন্দ কিংবা অন্যান্য বিজ্ঞান অনুরাগী যারা দেখছেন, সবাইকে আমি আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের ইন্টারমিডিয়েটের রসায়নের প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ওই অধ্যায়ের বিভিন্ন এমসিকিউ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এমসিকিউ বিষয়টি তোমরা অনেকেই হয়তো ভাবো তুলনামূলকভাবে সহজ, কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউর মাধ্যমে তোমার জ্ঞানের গভীরতা সম্পর্কে খুব ভালোভাবে যাচাই করা সম্ভব হয় এবং বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা থাকে এবং সেক্ষেত্রে সময়ও কিন্তু খুব কম পাওয়া যায়। তাই এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে প্রথমত যে কোনো একটি নলেজ খুব ভালোভাবে জানতে হবে এবং তাড়াতাড়ি চিন্তা করা শিখতে হবে, কারণ এমসিকিউগুলোর মধ্যে অনেক ধরনের কনসেপ্ট একটি এমসিকিউর মধ্যে দেওয়া যেতে পারে। তাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তো আমরা এখন এমসিকিউর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে। এমসিকিউতে বহুপদী টাইপের প্রশ্ন থাকতে পারে কিংবা উদ্দীপক দিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এমসিকিউর বহুপদী কিংবা উদ্দীপক টাইপের প্রশ্নগুলো আনসার করতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় প্রয়োজন হয়, কিংবা রসায়নে কিছু গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে এমসিকিউতে, সেগুলো আনসার করতে গেলেও কিছুটা সময় প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা আমাদের কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। দেখো, আমি বোর্ডে একটি উদ্দীপক টাইপের এমসিকিউ জন্য প্রশ্ন লিখেছি এবং সেই উদ্দীপকের আন্ডারে দুইটি প্রশ্ন লিখেছি। আমরা ইন ডিটেলে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। খেয়াল করো, এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এমসিকিউর জন্য, সেখানে বলা হচ্ছে যে বাম দিক এইদিকে হচ্ছে গ্রুপ, দ্যাট ইজ এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে। এভাবে 1 2 3 4 5 6টি গ্রুপের কথা বলা আছে। এছাড়া স্পেসিফিকভাবে দুইটি পর্যায়ের কথা বলা আছে। এই যে একটি পর্যায় এবং এটি আরেকটি পর্যায়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়। এখন এই পর্যায়গুলোর মধ্যে টোটাল 5টি মৌলের কথা বলা আছে। যে 5টি মৌলের মধ্যে শুধুমাত্র টাইটানিয়াম এবং জিঙ্কের রিয়েল সংকেত দেওয়া আছে, বাকিগুলোর ক্ষেত্রে রিয়েল সংকেত দেওয়া নেই। তাহলে আমাকে প্রথমতই এ এম এন এর মিনিংটা বুঝে নিতে হবে। খেয়াল করো, একটি এমসিকিউর জন্য তোমাকে অনেকগুলো বিষয় ইনস্ট্যান্টলি চিন্তা করতে হয়। যেহেতু এটি চতুর্থ পর্যায়ের বলা হচ্ছে এবং আমার টাইটানিয়ামের ঠিক আগের মৌল হিসেবে এখানে এন দেখানো আছে, তাই আমরা এই জায়গাটিতে টাইটানিয়াম হচ্ছে, আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই তাহলে টাইটানিয়াম হচ্ছে 22। তাহলে এখন এন জিনিসটা হচ্ছে টাইটানিয়ামের ঠিক আগে আছে স্ক্যান্ডিয়াম, তার মানে এই জায়গাতে এটা অ্যাকচুয়ালি স্ক্যান্ডিয়ামকে বোঝাচ্ছে অ্যাজ সি, আমি এখানে সংক্ষেপে লিখলাম। আর ঠিক স্ক্যান্ডিয়াম 21-এর আগে যে আছে সে হচ্ছে ক্যালসিয়াম, তার মানে এটি হচ্ছে ক্যালসিয়াম। এবার খেয়াল করো, আমার চতুর্থ পর্যায়ের ঠিক উপরে এখানে যে বক্সগুলো দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এই বক্সগুলোতে কোনো মৌল থাকবে না, কারণ আমরা জানি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে অবস্থান্তর মৌল থাকে না কিংবা ডি ব্লক মৌল থাকে না। আচ্ছা, তাহলে এখানে চতুর্থ পর্যায়ে যেটা জিঙ্ক দেওয়া ছিল, জিঙ্কের ঠিক উপরে এটা হবে না, কিন্তু জিঙ্কের ঠিক উপরে ডান দিকে তৃতীয় পর্যায়ের মৌলটির নাম কি? হ্যাঁ, সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা যদি একটু পর্যায় সারণীতে দেখো তাহলে দেখবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরের এই মৌলটি হচ্ছে তাহলে সিলিকন। দেখো শিক্ষার্থীরা, প্রথমত উদ্দীপকটি আমাকে এইভাবে ক্লারিফাই করতে হবে যে উদ্দীপকের মধ্যে আসলে কি বোঝানো হচ্ছে। এবার আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলেছে দেখো, 3টি অপশন স্টেটমেন্ট দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে একটি বহুপদী।
এখানে বলা হচ্ছে এম এর ক্লোরাইড নাম্বার 1 পানিতে দ্রবণীয়। তাহলে এম হচ্ছে কি ক্যালসিয়াম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এটি হচ্ছে এক ধরনের আয়নিক যৌগ। তোমরা এটা সবাই জানো যে ক্যালসিয়ামের যোজ্যতা স্তরে 2টি ইলেকট্রন থাকে আর ক্লোরিনের যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন থাকে। তাই দুইটি ক্যালসিয়ামের ইলেকট্রন 7টি ক্লোরিন পরমাণুর সাথে আয়নিক বন্ধনের মাধ্যমে এই ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয়। সেক্ষেত্রে কি হয়, এখানে দেখো তার 2টি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন সে ক্যালসিয়ামের একটি ইলেকট্রন ক্লোরিনের 7 ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণুর সাথে যাবে। ক্যালসিয়ামের দ্বিতীয় যোজ্যতা স্তরের ইলেকট্রনটি আরেকটি ক্লোরিন পরমাণুর 7 ইলেকট্রন বিশিষ্ট যোজ্যতা স্তরের সাথে যায়। অর্থাৎ ক্যালসিয়াম মোট 2টি ইলেকট্রন ত্যাগ করে আর 2টি ক্লোরিন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। খুব সংক্ষেপে যদি দেখাই, এটি আমি জানি যে তোমরা অধিকাংশ এটা জানো। 2টি ক্লোরিন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এম এর ক্লোরাইড হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে পানিতে দ্রবণীয়। তার মানে এটি সঠিক উত্তর। তারপরে বলা হচ্ছে যে এম এর ক্লোরাইড আয়নিক প্রকৃতির। হ্যাঁ, এটা তো আমরা ব্যাখ্যাই দিলাম যে এটি আয়নিক প্রকৃতির। আমরা জানি যে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তোমরা নিশ্চয়ই জানো আয়নিক যৌগের মধ্যে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে আর পানির মধ্যে কি থাকে, মেরু থাকে, তাই না? আমরা পানির মধ্যে দেখতে পাই যে ধনাত্মক এবং ঋণাত্মক মেরুর সৃষ্টি হয়। পানিকে বলা হয় উৎকৃষ্ট পোলার দ্রাবক। যেহেতু এটি একটি উৎকৃষ্ট পোলার দ্রাবক, তাই এই পোলার দ্রাবকের মধ্যে অধিকাংশ আয়নিক যৌগগুলোই দ্রবীভূত হয়। তারপরে বলা হয়েছে নিম্ন গলনাঙ্কের। শিক্ষার্থীরা, সাধারণত আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হয়, বেশি হয়ে থাকে। এটা আমরা এর আগেও পড়ে এসেছি। এবং এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা, এটার গলনাঙ্ক কিন্তু অনেক বেশি, প্রায় 772 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু এটার গলনাঙ্ক হচ্ছে 772 ডিগ্রি সেলসিয়াস, এটি মুখস্থ রাখার প্রয়োজন নেই। অ্যাভারেজে আমরা জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক সাধারণত 100-200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সাধারণত থেকে থাকে এবং মাইনাসও হতে পারে। তার মানে নিম্ন গলনাঙ্ক, এই কথাটি হচ্ছে ভুল। ঠিক আছে? তাহলে দেখো, এই একটি প্রশ্ন আনসার করার আগে আমি আগে উদ্দীপকটি কোনটি দ্বারা কোন মৌল বোঝায় সেটি আমার বের করে নিতে হয়েছে। পরবর্তীতে আমরা এখানে কনসেপ্ট থেকে বিষয়টি ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ। এভাবে আমরা যখন বিভিন্ন উদ্দীপক আনসার করে থাকি, উদ্দীপক থেকে অবজেক্টিভ আনসার করে থাকি, তখন আমাকে একটু সময় নিয়ে এই কাজটি করতে হয়। আর এই সময়টিকে কমানোর জন্যই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন অনেক বেশি প্র্যাকটিস করবে তখন এক সময় দেখবে অ্যাকচুয়ালি বিষয়গুলো খুব একটা কঠিন হয় না। ওকে, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাই। একই উদ্দীপকের আন্ডারে একই অ্যানায়ন বিশিষ্ট এম এ ও এন যৌগের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আগে প্রশ্নটি বুঝতে হবে। প্রশ্নটিতে কি বলেছে, একই অ্যানায়ন বিশিষ্ট এম এর যৌগ, তার মানে আমরা একই অ্যানায়ন হিসেবে ধরো ক্লোরাইডকে নিয়ে নিলাম। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে এম এর যৌগ। এর যৌগ কি হবে, সিলিকন টেট্রাক্লোরাইড। এন এর যৌগ কি হবে, স্ক্যান্ডিয়াম ক্লোরাইড। খেয়াল করো, এখানে বলা হয়েছে যে এম এ এবং এন এর জন্য একই অ্যানায়ন দিয়ে যৌগ বানানোর কথা বলা হয়েছে। আমি ক্লোরাইড ধরে নিয়েছি, তুমি চাইলে ব্রোমাইড, ফ্লোরাইড এভাবেও ধরে নিতে পারো, কিংবা তুমি চাইলে অক্সাইড, সালফাইড এভাবেও ধরে নিতে পারো। তবে এক্ষেত্রে ক্লোরাইড দিয়ে করাটা ইজি, কারণ ক্লোরাইডের মধ্যে যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন গ্রহণের বিষয় থাকে, তাই তুলনামূলকভাবে সহজ। তুমি যেখানে ক্যালসিয়াম অক্সাইড লিখতে ও সিলিকন ডাইঅক্সাইড লিখতে হতো, একটু ঝামেলা হতে পারে। হোয়াট এভার, খেয়াল করো কী কী বলা হয়েছে। এ এর যৌগ সর্বাধিক সমযোজী, অর্থাৎ এখানে যে 3টা যৌগ আমরা পেয়েছি, এই 3টার মধ্যে এ এর যৌগ সর্বাধিক সমযোজী। সর্বাধিক সমযোজী বোঝার জন্য আমাকে এখানে কি করতে হবে, ফাজানের নীতিতে যেতে হবে।
ফাজানের নীতির মধ্যে দেখো একটা বক্তব্য আছে যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে ওই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তত নিজের দিকে বেশি টানবে। এখন দেখো এখানে এই ক্যাটায়নের চার্জ ঘনত্ব +2, এটা +4, এটা হচ্ছে +3। চার্জ ঘনত্ব কথাটি কিন্তু আসবে একটি পরমাণুর জন্য না বা একটি অণুর জন্য না। এখানে আমরা একটি অণুতে ক্যাটায়নের যেই চার্জ থাকবে সেখান থেকেই চার্জ ঘনত্বের বিষয়টি সম্পর্কে ধারণা নিব। কারণ ধরো একটা স্যাম্পলের মধ্যে তো কোটি 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 অণু থাকে, তাহলে প্রত্যেকটা অণুর ক্যাটায়ন সিলিকনের মধ্যে যদি +4 চার্জ থাকে তাহলে ওই কোটি কোটি সিলিকন পরমাণুর টোটাল চার্জটাই হবে ওই মানে ওই যৌগের চার্জ ঘনত্ব। ঠিক আছে, অর্থাৎ একটি ক্যাটায়নের চার্জ থেকে ওই যৌগের টোটাল চার্জ ঘনত্বের ধারণাটি পাওয়া যায়। এই ক্ষেত্রে ধরো আমি যদি ধরে নেই প্রত্যেকটি স্যাম্পলে 100 কোটি অণু আছে, তাহলে দেখো এইখানে ক্যাটায়নের চার্জ ঘনত্ব হবে +2 হওয়ার কারণে +2 × 100 অর্থাৎ 200 কোটি। এইটার ক্ষেত্রে হবে 400 কোটি, এটার ক্ষেত্রে হবে 300 কোটি। তাহলে ডেফিনেটলি 400 কোটি যেখানে আসছে সেখানে চার্জ ঘনত্বটা অনেক বেশি। ঠিক আছে, এখন আমরা জানি যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে সে কী করবে, তার কিসের চার্জ ঘনত্ব বেশি? পজিটিভ চার্জ ঘনত্ব বেশি। সে কারণে সে কী করবে, সে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তার নিজের দিকে অধিক জোরে টানবে। সিম্পল হিসাব, পজিটিভ চার্জ ঘনত্ব বেড়ে গিয়েছে, তাহলে পজিটিভ চার্জের অলওয়েজ নেগেটিভ চার্জের কিছু আকর্ষণ থাকবে, তাই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তার নিজের দিকে বেশি টানবে। তার মানে এই বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি সিলিকনের জন্য দেখানোর চেষ্টা করি, ধরো এটি হচ্ছে সিলিকনের ক্যাটায়ন, এটি হচ্ছে সিলিকনের ক্যাটায়ন, আর এটি হচ্ছে আমার ধরো ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা আবার ড্র করি, ধরো এটি হচ্ছে ক্লোরাইড। আমি এখানে মাইনাস সাইন দিয়ে অ্যানায়ন বোঝালাম আর এটা প্লাস সাইন দিয়ে সিলিকনকে বোঝালাম। এখন এখানে কি হবে, এখন সে এখানে এই চার্জ ঘনত্বকে তার নিজের দিকে টানবে। তাহলে এই যে নিজের দিকে যখন সে চার্জ ঘনত্ব টানছে তখন এটার মধ্যে কি হয়, বিকৃতি হয়। এই যে এটার মধ্যে কি বিকৃতি হয়েছে, এখন এই যে বিকৃতি হলো, বিকৃতি হওয়ার পর দেখো সমযোজী অণুর মতো, সমযোজী অণুতে কি হয়, মাঝখানে ইলেকট্রন শেয়ার হয়। তো এখানেও এই যে এই জোনটার মধ্যে আমরা বলতে পারি এই জোনটার মধ্যে আমার কি হয়েছে, ইলেকট্রন ঘনত্বের শেয়ারিং হয়েছে। তাহলে এটা কি হয়েছে, ইলেকট্রন ঘনত্ব সমযোজী অণুর মতো শেয়ারিং হয়েছে বলে মনে হয়। তাহলে এই যে ইলেকট্রন ঘনত্ব শেয়ারিংটা হচ্ছে, এই শেয়ারিংয়ের কারণে মানে প্রায় শেয়ারিংয়ের মতো হচ্ছে, সেই কারণে এই সিলিকন টেট্রা ক্লোরাইডের ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি। আমি যদি অন্যগুলোর ক্ষেত্রে বলি, অন্যগুলোর ক্ষেত্রে এই শেয়ারিংটা হবে কিন্তু তুলনামূলকভাবে কম হবে। ধরো এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ক্লোরাইড, এখানে +4 তো 4টা চার্জ ঘনত্ব দেখায়। আচ্ছা, আর ধরো যে আমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি তাহলে যেটা হবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে শেয়ারিংটা হবে কিন্তু সেই শেয়ারিংটা তুলনামূলকভাবে কম হবে। তাহলে দেখো এই যে শেয়ারিংটা হচ্ছে আমার এই অঞ্চলে, তাহলে এই অঞ্চলটা কিন্তু এই অঞ্চলের চেয়ে ছোট। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমি যদি একটি ক্লোরাইড দিয়ে দেখিয়েছি, সিলিকনের ক্ষেত্রে 4টি থাকবে, 4টি ক্লোরাইড থাকবে। তার মানে এখানে একটি হবে, এই পাশে একটি, এই পাশে একটি, এই পাশে একটি।
আমি জাস্ট সিম্পলভাবে বোঝানোর জন্য এটি দিলাম। তো ঠিক আছে, তাহলে এ এর যৌগ সর্বাধিক সমযোজী, এটি সঠিক কথা। তারপরে বলা হয়েছে এন এর যৌগ বর্ণহীন। শিক্ষার্থীরা একটি অবজেক্টিভ দেখো আনসার করতে গেলে আমাকে বেশ কিছু কনসেপ্ট লাগে। তাহলে প্রথম স্টেটমেন্টের জন্য আমাকে ফাজানের নীতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে এন এর যৌগ বর্ণহীন। দেখো এন হচ্ছে কে, স্ক্যান্ডিয়াম ক্লোরাইড। এটির জন্য আবার ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের সংজ্ঞা এবং তাদের মধ্যে পার্থক্য থেকে এই প্রশ্নটির ব্যাখ্যা দিতে হবে, এবং এটি কিন্তু উদ্দীপকের 4 মার্কসে আসে। আচ্ছা, তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখি কি দাঁড়ায়। স্ক্যান্ডিয়াম নর্মাল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখতে কীরকম আমরা জানি, 3s2 3p6 4s2 3d1, এটি হচ্ছে স্ক্যান্ডিয়ামের নর্মাল ইলেকট্রন বিন্যাস 21। যখন স্ক্যান্ডিয়াম +3 লিখি আমরা, তখন তার 3টে ইলেকট্রন বের হবে। এখন এই 3টে ইলেকট্রন বের হওয়ার সময় সর্বপ্রথম বের হবে 4s থেকে 2টি ইলেকট্রন। এখান থেকে 2টি ইলেকট্রন প্রথমে বের হবে। পরবর্তীতে আমার এখানে সবচেয়ে বড় প্রধান কক্ষপথ হিসাবে থাকে 3। তাহলে 3 এর মধ্যে 3s 3p এবং 3dতে ইলেকট্রন আছে, তাই 3d থেকে আরও একটি ইলেকট্রন বের হবে। ঠিক আছে, তার মানে ইলেকট্রন বের হওয়ার সময় সবচেয়ে প্রথমে সর্বশেষ প্রধান কক্ষপথ যেটি, খেয়াল করো, ইলেকট্রন বের হওয়ার সময় কিন্তু সবচেয়ে বড় প্রধান কক্ষপথ থেকে ইলেকট্রন আগে বের হবে। এটিকে বলা হয় আচ্ছাদন প্রভাব। কারণ এখানে দেখো চতুর্থ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের দূরত্ব সবচেয়ে বেশি। তাহলে যেহেতু দূরত্ব সবচেয়ে বেশি, তাই নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ কী হবে? কম হবে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, বৃত্তাকার চিত্রের মাধ্যমে, তাহলে দেখো এটি হচ্ছে 1 2 3 4। তাহলে চতুর্থ কক্ষপথে এক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টি? 2টি। খেয়াল করো। আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে টোটাল 9টি। তাহলে ধরো এখানে 2টি, এখানে 1টি, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে 6টি। তাহলে ইলেকট্রন বের হওয়ার সময় যেহেতু চতুর্থ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের দূরত্ব সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে আচ্ছাদন প্রভাব বেশি। এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছাদন প্রভাব বেশি। আচ্ছাদন প্রভাব কি? কোনো একটি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণের সময় মাঝখানের শক্তি স্তরগুলো এক ধরনের বাধা প্রদান করে। খুব সিম্পল, এটার সাথে এটার আকর্ষণের সময় মাঝখানের শক্তি স্তরগুলো তাকে একটা বাধা দিবে। এই বাধার কারণে আকর্ষণ শক্তিটা কমে যায়। তাহলে চতুর্থ কক্ষপথের বাধার পরিমাণ বেশি, বিকজ মাঝখানে 3টি কক্ষপথ আছে। বাট তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে বাধার পরিমাণ তার চেয়ে একটু কম, চতুর্থ থেকে একটু কম, কারণ মাঝখানে 2টি কক্ষপথ আছে। সেজন্য ইলেকট্রন সবচেয়ে প্রথমে বের হবে চতুর্থ কক্ষপথ থেকে। তার মানে এই 2টি ইলেকট্রন আগে বের হবে, এই 2টি ইলেকট্রন বের হয়ে যাবে। কারণ ইলেকট্রন বের হওয়ার সময় নিউক্লিয়াসের সাথে যে স্তরের আকর্ষণ কম, সেই স্তর থেকে ইলেকট্রন বের করা সহজ। আমরা যেটা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মধ্যে পেয়ে থাকি। আচ্ছা, এখন 4s যাওয়ার পরে 2টি ইলেকট্রন যাবে, আরও একটি ইলেকট্রন যাওয়ার জন্য এখন আমার তৃতীয় কক্ষপথ হচ্ছে সর্বশেষ কক্ষপথ। এখন তৃতীয়র মধ্যে খেয়াল করতে হবে কে পড়ে। খেয়াল করো, 3s 3p 3d। এখন এই তিনটার মধ্যে 3dটাতে পরে ইলেকট্রন ঢুকে। তার মানে আমাকে প্রথমে দেখতে হবে যে যদি সর্বশেষ কক্ষপথ কে, তারপরে দেখতে হবে সর্বশেষ কক্ষপথে যদি একাধিক উপকক্ষপথে ইলেকট্রন থাকে, যেমন 3s 3p 3d, সেক্ষেত্রে সবচেয়ে শেষ যে উপকক্ষপথটি আছে সেটি থেকে আগে বের হবে। আর এটা সিরিয়াল তোমরা সবাই জানো, s এর পরে p, p এর পরে d, d এর পরে f। তার মানে তাহলে এখানে এই 3d থেকে আরও একটা ইলেকট্রন বের হবে।
ঠিক আছে? তাহলে দেখো স্ক্যান্ডিয়াম যে +3 হয় এটা জানার জন্য আমাকে আয়নীকরণ বিভব এবং আচ্ছাদন প্রভাব এই দুটি ধারণা অবশ্যই জানতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনটি কীভাবে বের হয়। এবার দেখো এনের যৌগ বর্ণহীন কিনা। আমাকে এবার জানতে হবে ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্যটা কী। ডি ব্লক মৌল হচ্ছে যাদের সর্বশেষ ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে, তারাই হচ্ছে ডি ব্লক মৌল। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, আর অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌলের যে সকল স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে। খেয়াল করো, এখানে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে, আমি একটু ডিটেলে দেখাই, একটা হচ্ছে স্থিতিশীল আয়ন, হ্যাঁ, ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়ন। আচ্ছা, স্থিতিশীল আয়ন এই বিষয়টি আমরা বুঝবো কিভাবে? এটির মধ্যে কিছুটা মুখস্থবিদ্যা আছে। স্থিতিশীল আয়ন মানে হচ্ছে কোনো একটি ডি ব্লক মৌলের যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো সে একাধিক উপায়ে কি করতে পারে, বের করে দিতে পারে। যেমন এই ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে কোনটি? NS এবং N-1D। ডি ব্লকের যোজ্যতা স্তরকে বলা হয় NS এবং N-1D। তোমরা এটা নিশ্চয়ই জানো, NS এবং N-1D। এখন N বলতে বোঝানো হয় তার ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বড় প্রধান কক্ষপথটিকে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রধান কক্ষপথকে 4, তার মানে এই N এর মান হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4s, আর এটা হবে 4-1, তার মানে 3d। তাহলে এই যে বক্স করা অংশটা হচ্ছে যোজ্যতা স্তর। এখন আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতুর যোজ্যতা স্তরে যেহেতু এখানে 3টি ইলেকট্রন আছে, তাই স্ক্যান্ডিয়াম কখনো একটি ইলেকট্রন ত্যাগ করে স্ক্যান্ডিয়াম +1 হতে পারে, 2টি ইলেকট্রন ত্যাগ করে +2 হতে পারে, 3টি ইলেকট্রন ত্যাগ করে +3 হতে পারে। এখন কথা হচ্ছে এই 3 ধরনের অপশনের মধ্যে কোন অপশনের যৌগের সংখ্যা প্রকৃতিতে সবচেয়ে বেশি। অর্থাৎ ধরো এই স্ক্যান্ডিয়াম +1 এর মাধ্যমে স্ক্যান্ডিয়াম ক্লোরাইড তৈরি করলো, +2 এর মাধ্যমে SCCl2 তৈরি করলো, আর এটার মাধ্যমে SCCl3 তৈরি করলো। প্রকৃতিতে এখন এই 3 ধরনের যৌগের মধ্যে কোন কোন ধরনের যৌগের পরিমাণ সবচেয়ে বেশি। এখন কোন ধরনের যৌগের পরিমাণ সবচেয়ে বেশি এটি জানার জন্য তুমি এটা মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন যে এই ধরনের যৌগের পরিমাণ সবচেয়ে বেশি এই দুইটার তুলনায়, প্রায় শতভাগের কাছাকাছি এই ধরনের যৌগ। তাহলে কোনো ডি ব্লক মৌলের স্থিতিশীল যৌগ মধ্যে ডি ব্লক মৌলটির যেই স্থিতিশীল ক্যাটায়নিক ইলেকট্রন বিন্যাস থাকে সেটি হচ্ছে কি তার স্থিতিশীল আয়ন। আবার বলছি, কোনো ডি ব্লক মৌলের স্থিতিশীল যৌগে ডি ব্লক মৌলটির যেই ক্যাটায়নিক ইলেকট্রন বিন্যাস থাকে সেটি হচ্ছে তার স্থিতিশীল আয়ন। তাহলে আমাকে প্রথমে হচ্ছে স্থিতিশীল আয়ন বিষয়টা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে তার স্থিতিশীল আয়ন হচ্ছে, যেমন এটার ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম +3। এরপরে হচ্ছে দ্বিতীয় কথা, ডি অরবিটাল ওই স্থিতিশীল আয়নে অপূর্ণ থাকবে, অপূর্ণ থাকবে। এখন কথা হচ্ছে অপূর্ণ মানে কি, মানে যেটা পূর্ণ নয়। এখন ডি এর ক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে কয়টা? D1 থেকে D10। আবার ডি এর যদি সবগুলো ইলেকট্রন চলে যায় তখন সেটা হবে D0। যেমন এখানে ডিতে একটা ইলেকট্রন ছিল, এটা বের হয়ে গিয়েছে। তার মানে আমরা ডি ব্লক মৌলের 11 ধরনের ডি অরবিটালের অবস্থান সম্পর্কে জানতে পারি। D1 থেকে D10 10 ধরনের, আর হচ্ছে D0। অপূর্ণ কোনটা? অপূর্ণ মানে হচ্ছে D1 হতে D10, এটি হচ্ছে অপূর্ণের মিনিং, অর্থাৎ পূর্ণ নয়। কারণ 10টা হলে পূর্ণ হয়ে যাবে, আর 0 মানে তো খালি। তাহলে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অবস্থান্তর মৌল।
তাহলে আমি এইখানে যে দুইটা বিষয় নিয়ে বললাম, এই দুইটা বিষয় হচ্ছে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে প্রধান শর্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানলাম যে অবস্থান্তর মৌল কারা। এই দুইটা শর্ত হচ্ছে কার জন্য? অবস্থান্তর মৌলের জন্য। শিক্ষার্থীরা দেখো, আমি ইন ডিটেলে আলোচনা করছি। অ্যাকচুয়ালি একটি প্রশ্ন আলোচনার সাথে অনেকগুলো সিকিউ প্রশ্নের কনসেপ্টও চলে আসে, তো একটু ধৈর্য ধরে শুনো, তোমার সিকিউ তো কাজে দিবে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে অ্যানের যৌগ বর্ণহীন, অর্থাৎ স্ক্যান্ডিয়াম ক্লোরাইড বর্ণহীন। খেয়াল করো, দ্বিব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের একটা প্রধান পার্থক্য কী? আচ্ছা, তার আগে বলে নিই, তাহলে অবস্থান্তর মৌলটা কোথা থেকে আসলো? দ্বিব্লক মৌল থেকে। তার মানে অবস্থান্তর মৌল ইজ এ পার্ট অফ দ্বিব্লক মৌল। তাহলে আমরা বলতে পারি সকল অবস্থান্তর মৌলই কি দ্বিব্লক মৌল, যেহেতু দ্বিব্লক থেকে তাদের উৎপত্তি হয়েছে। কিন্তু সকল দ্বিব্লক মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। যেমন স্ক্যান্ডিয়াম, সে স্থিতিশীল আয়নে +3 জারণ মান দেখায়, তাই এটি একটি দ্বিব্লক মৌল, কিন্তু তার স্থিতিশীল আয়নের যেহেতু ডি অরবিটাল অপূর্ণ, কারণ স্ক্যান্ডিয়াম এখানে কী হয়ে যাচ্ছে? D0 হয়ে যাচ্ছে, তাই এটি অবস্থান্তর মৌল নয়। দ্বিব্লক মৌল অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, কিন্তু যারা অবস্থান্তর মৌল নয়, শুধুমাত্র দ্বিব্লক মৌল, তারা রঙিন যৌগ গঠন করে না। তাহলে স্ক্যান্ডিয়াম সে হচ্ছে দ্বিব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, তাই স্ক্যান্ডিয়ামের যে যৌগটি আমরা এখানে পাবো সেটি হবে কি? বর্ণহীন, কালারলেস। ঠিক আছে? তাহলে স্ক্যান্ডিয়াম হচ্ছে, আমরা কি পেলাম? স্ক্যান্ডিয়াম হচ্ছে দ্বিব্লক কিন্তু অবস্থান্তর মৌল নয়। মৌল নয়, তাই স্ক্যান্ডিয়ামের যে যৌগটা স্ক্যান্ডিয়াম ক্লোরাইড, দুঃখিত, এটি বর্ণহীন, কথাটি ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, অ্যানের যৌগ বর্ণহীন। খেয়াল করো, আমি প্রথমে খেয়াল করিনি, এটি ঠিক আছে। অ্যানের যৌগটি আসলে বর্ণহীন। এখন অ্যানের যৌগ কেন বর্ণহীন বা দ্বিব্লক মৌল কীভাবে রঙিন যৌগ গঠন করে, সেই ব্যাখ্যাটিতে যদি আমরা একটু যাই, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে প্রাথমিকভাবে ডিতে আমার যে 5টি অরবিটাল থাকে তারা হচ্ছে সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে। এটাকে বলা হয় ডিজেনারেট কন্ডিশন। ডিজেনারেট, ঠিক আছে? ডিজেনারেট কন্ডিশন অর্থাৎ যখন কোনো একটি উপশক্তি স্তরের প্রত্যেকটি অরবিটাল সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হয় ডিজেনারেট কন্ডিশন। এখন এই ডিজেনারেট কন্ডিশন থেকে তাদের মধ্যে বিভাজন ঘটে কখন? যখন তারা যৌগ গঠন করতে চায়। অর্থাৎ এই স্ক্যান্ডিয়াম বা এই ধরনের দ্বিব্লক মৌলগুলো যৌগ গঠন করার সময় তারা বিভাজিত হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, ওই যে অ্যানায়ন আসতেছে কিংবা লিগ্যান্ড আসতেছে তার উপস্থিতিতে। এই বিভাজনের ফলে দেখা যায় 3টি অরবিটাল একদিকে থাকে, 2টি অরবিটাল আরেক দিকে থাকে। 3টি অরবিটাল যারা একদিকে থাকে তারা হচ্ছে DXY, DYZ, DZX। এই 3টি অরবিটাল একই টাইপের, এই জন্য তারা একসাথে থাকে। একই টাইপ বলতে কি বোঝানো হচ্ছে? এরা যে কোনো 2টি অক্ষের মাঝ বরাবর দিয়ে গমন করে। যেমন DXY যেটা, সেটা হচ্ছে X এবং Y অক্ষের মাঝখান দিয়ে 45 ডিগ্রি কোণে গমন করে। একইভাবে DYZ হচ্ছে Y এবং Z অক্ষের মাঝখানে 45 ডিগ্রিতে গমন করে। তাই DXY, DYZ এবং DZX হচ্ছে একদিকে থাকে, DX² - Y² এবং DZ² একদিকে থাকে। এর কারণ হচ্ছে ওই x² - y² হচ্ছে ঠিক x অক্ষ এবং y অক্ষ দিয়ে যায়, z² ঠিক z অক্ষ দিয়ে যায়। এখন কথা হচ্ছে এই DXY, YZ, ZX কি নিচে থাকবে নাকি উপরে যাবে? এটা দুই রকমেরই হতে পারে। তোমাদের অধিকাংশ বইতে DXY, YZ, ZX কে নিচে দেখানো হয়েছে, বলে রাখি সেটা উপরেও যেতে পারে। এগুলো হচ্ছে হায়ার লেভেলের আলোচনা আছে, আপাতত এখানে না জানলেও হবে।
তো আমি বইয়ের মতো করেই দেখাই। আমার এখানে নিচে আমি দেখাচ্ছি dxy yz এবং dzx, এবং উপরে আমি দেখাচ্ছি dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার। শিক্ষার্থীরা, এখন এই যে একটা সেট তৈরি হলো, নিচে একটা সেট উপরে একটা সেট, এদেরকে একটু নাম দেওয়া হলো। এটাকে বলা হলো T2G সেট, T2G সেট, আর এটাকে নাম দেওয়া হলো ইজি সেট, ইজি সেট। ঠিক আছে, তাহলে এই ডিজেনারেট কন্ডিশন থেকে যখন এই অবস্থাতে গেল, তখন এইটাকে দেখো এখানে কিন্তু শক্তি সমান নেই, তাই এটাকে বলা হচ্ছে নন, নন মানে ওইটার বিপরীত, নন ডিজেনারেট কন্ডিশন, নন ডিজেনারেট কন্ডিশন। তাহলে আমার এখানে ডিজেনারেট থেকে সে নন ডিজেনারেট কন্ডিশনটা, এক্ষেত্রে এই তিনটি অরবিটাল ঠিক যে পরিমাণ শক্তি ছেড়ে দেয়, দুইটি অরবিটাল ঠিক সেই পরিমাণ শক্তি শোষণ করে। ধরো এই তিনটি অরবিটাল প্রত্যেকে যদি 4 একক করে শক্তি ছেড়ে দেয়, তাহলে 3 জনের হবে 3 4 12 একক। সেমভাবে ওই দুইজন ওই 12 একক শক্তি 6 দুগুণে 12 এইভাবে শোষণ করবে। তাহলে শক্তির নিত্যতা সূত্র ফিল আপ হলো। প্রত্যেকে 3 4 12, ধরো যে 3 বন্ধু 4 টাকা করে 12 টাকা দিল, অপর 2 বন্ধু সেই টাকা সমান ভাগে ভাগ করে নিল, তাহলে 12 টাকা যখন দুজন বন্ধু নিবে 6 টাকা করে নেবে। সিম্পল। এখন এইখানে একটা মজার বিষয় হয়, সে মজার বিষয়টা হলো এই যে একটা শক্তির গ্যাপ তৈরি হলো, কাকতালীয়ভাবে এই শক্তির গ্যাপ, যেটা ডেল্টা ইকে আমরা এইচ নিউ বলতে পারি প্লাঙ্কের থিওরি অনুযায়ী শক্তির পার্থক্য, এইটি দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত, দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে সবচেয়ে কাকতালীয় একটি ব্যাপার। দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই আমার কালারফুল যৌগ গঠনের প্রসঙ্গটি এখানে চলে আসে। সে যদি দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত না হয় অন্য যে কোনো অঞ্চলের হতো, তাহলে কিন্তু আমরা এই ডিজেনারেট নন ডিজেনারেট কনসেপ্টগুলো নিয়েই চিন্তা করতাম না। কি হয় এখানে খেয়াল করো, ধরো এখানে একটি ইলেকট্রন আছে, ধরো কথার কথা এখানে একটি ইলেকট্রন আছে। তাহলে এই একটি ইলেকট্রন তুমি যখন এটা সানলাইটে আনবে, সূর্যের আলোতে বা বাইরে আনবে, তখন এই নিম্ন শক্তির একটি ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের থেকে যে কোনো একটি স্পেসিফিক তরঙ্গদৈর্ঘ্য শোষণ করবে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য। তোমরা নিশ্চয়ই জানো 400 থেকে 700 ন্যানোমিটার। এটা হচ্ছে এটা নিয়ে, এটা কোনো বইতে লেখা আছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, কেউ লিখেছে 400 ন্যানোমিটার থেকে 780, কেউ লিখেছে 380 থেকে 800। এটা নিয়ে একটু বিতর্ক আছে। যাই হোক, অ্যাভারেজ আমরা যদি ধরে নেই 380 ন্যানোমিটার থেকে সে 780 ন্যানোমিটার হচ্ছে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এই যে আমি বললাম 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জটি মধ্যের যে কোনো একটি রেঞ্জের মধ্যে এটা পড়বে। সেটা হতে পারে 500, 600, 450। তাহলে যখন তুমি দৃশ্যমান আলোতে আনছো, আনার পরে এই যে এখানে নিচে যে ইলেকট্রনটি আছে, সে ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে এই উপরের শক্তি স্তরে গমন করবে। তাহলে দৃশ্যমান অঞ্চলের মধ্যে আমরা জানি 7টি তরঙ্গদৈর্ঘ্য থাকে, বেনিয়া সহ কলা। এখন ধরো সে নীল আলোটা অ্যাবজর্ব করলো, তাহলে কি হবে? বাকি 6টা আলো প্রতিফলিত হবে। তাহলে যেটা শোষণ করবে সেটা শোষণ করে ফেললো, বাকি 6টা প্রতিফলিত হলো, বের হয়ে গেল। ওই 6টা থেকে একটি কম্বাইন্ড কালার দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, খুব সিম্পলভাবে বিষয়টি ব্যাখ্যা দিলাম যে যখন ডিজেনারেট ডি অরবিটালগুলো নন ডিজেনারেট ডি অরবিটালে রূপান্তরিত হয়, তখন নিম্ন শক্তির ডি অরবিটাল থেকে ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে উচ্চ শক্তির ডি অরবিটালে গমন করে। এক্ষেত্রে দৃশ্যমান আলোর বাকি 6টি তরঙ্গদৈর্ঘ্য সে ছেড়ে দেয়, ফলে
ওই বাকি 6টি তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটি কম্বাইন্ড কালার আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে এইখানে যদি কোনো ইলেকট্রন না থাকে, ধরো একটা ইলেকট্রনও নেই, যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আর এই কাজটি করা সম্ভব না। তখন কে লাভ দিবে? ইলেকট্রনই তো নেই। আচ্ছা, তাহলে লাফালাফিটা সর্বোচ্চ কত পর্যন্ত সম্ভব? 9টি ইলেকট্রন থাকে, 1 থেকে 9টি। একটি থাকলে যেমন সম্ভব, দেখো 9টি থাকলেও কিন্তু সম্ভব, সর্বোচ্চ 9টি থাকলে। কারণ 9টি থাকলে তখনও নিম্ন শক্তির ডি অরবিটাল থেকে ইলেকট্রন জাম্প দিয়ে উচ্চ শক্তির ডি অরবিটালে গমন করতে পারবে। কিন্তু যদি 10টি ইলেকট্রন থাকে তখন আবার এই জাম্পিংটা সম্ভব নয়। খেয়াল করো, 10 ইলেকট্রন থাকলে কেন সম্ভব নয়? কারণ আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে D10-এর ক্ষেত্রে আবার জাম্পিং সম্ভব নয়। তাই যাদের D10 আছে তাদের ক্ষেত্রেও রঙিন যৌগ গঠন সম্ভব নয়। তাহলে সামারি কথাটা হচ্ছে N-এর যৌগ বর্ণহীন, ইয়েস, এক্ষেত্রে N-এর যৌগটি বর্ণহীন। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই অপশনটি ব্যাখ্যার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় নিয়ে এসেছি। আচ্ছাদন প্রভাব, আয়নীকরণ বিভব, ইলেকট্রন কীভাবে বের হয়ে ক্যাটায়ন তৈরি হয়, ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের পার্থক্য, তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন। এই সবগুলো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে তুমি এই 2 নম্বর স্টেটমেন্টটি রাইট নাকি রং সেটা বুঝতে পারবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো অবজেক্টিভ কিন্তু সহজ বিষয় নয়। অবজেক্টিভ হচ্ছে অনেক কঠিন বিষয় এবং এটি প্র্যাকটিসের মাধ্যমে খুব তাড়াতাড়ি করাটা শিখতে হবে। আদারওয়াইজ একটা স্টুডেন্ট কেন ইউনিভার্সিটিতে চান্স পায় না আর একটা স্টুডেন্ট কেন পায়? 2জন A+ প্রাপ্ত স্টুডেন্টের মধ্যে যে অবজেক্টিভে ভালো হয় সেই সাধারণত ইউনিভার্সিটিগুলোতে তাড়াতাড়ি চান্স পেতে পারে। কারণ ওই সময় সময়ও খুব কম থাকে, প্রায় 100টা প্রশ্ন তোমাকে 1 ঘন্টা আনসার করতে হয়, বৃত্ত ভরাট করতে হয়। তো বিষয়টি কিন্তু অনেক কঠিন, আবার আন্দাজে দাগানো যায় না, নেগেটিভ মার্কিং থাকে। তো এই ছিল আমার 2 নম্বর অপশনটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা তৃতীয় অপশনটির দিকে চলে যাই, দেখি তৃতীয় অপশনটি কী বলছে। দেখো, তৃতীয় অপশনটিতে বলা আছে M-এর যৌগে পোলারায়ন সবচেয়ে কম। এখানে এই যে M-এর যৌগ, প্রত্যেকটা যৌগ লেখা আছে। এটি আমরা একটু আগে অবশ্য এরকম আলোচনা করেছিলাম। 1 নম্বর অপশনের সাথে মিল রেখে M-এর যৌগে পোলারায়ন সবচেয়ে কম। দেখো তো, বিকৃতি, পোলারায়ন মানে হচ্ছে বিকৃতি। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতিকে পোলারায়ন বলে। তার মানে কি করে? ক্যাটায়ন সবসময় অ্যানায়নের পোলারায়নকে নিজের দিকে টানার চেষ্টা করে। ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এটাতে 3টা চার্জ আছে, আর এটা হচ্ছে একটা অ্যানায়ন, এটাতে ধরো একটা চার্জ আছে। তো এক্ষেত্রে কি হয়? বিকৃতি জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। বিকৃতি জিনিসটা হচ্ছে যে তার ইলেকট্রন নর্মালের তুলনায় কম আছে, +3 মানে তার 3টা ইলেকট্রন শর্ট আছে। ঠিক আছে, তাহলে যেহেতু তার 3টা ইলেকট্রন শর্ট আছে, তাই সে যখন অ্যানায়নের কাছে যাবে অ্যানায়ন থেকে ইলেকট্রন ঘনত্ব টানার চেষ্টা করবে। অ্যানায়নের ক্ষেত্রে দেখো তার নর্মালের চেয়ে এখানে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে যখন নিউট্রাল অবস্থা থেকে ইলেকট্রন বেশি থাকে, ওই অতিরিক্ত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কিছুটা কম থাকে। তার মানে এখানে যে অতিরিক্ত ইলেকট্রনটি আসছে তার প্রতি আকর্ষণ কিছুটা কম থাকবে। আবার এইখানে যেহেতু 3টা ইলেকট্রন কম আছে নর্মালের স্বাভাবিক অবস্থার তুলনায়, তাই সে তখন আরেকজনের যোজ্যতা স্তরের ইলেকট্রন দেখলে নিজের দিকে টানার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে যখনই আয়নিক যৌগটা হবে তখন এর যেহেতু যোজ্যতা স্তরের ইলেকট্রনের অতিরিক্ত ইলেকট্রন প্রতি আকর্ষণ কিছুটা কম, আবার এর যেহেতু ইলেকট্রন কম আছে, তাই এই যোজ্যতা স্তরের ইলেকট্রনকে সে তার নিজের দিকে টানবে। এখন বলতে পারো কেন যোজ্যতা স্তরের ইলেকট্রনকে টানে? কারণ ওই যে যোজ্যতা স্তরের সাথেই যে কোনো নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকে। কেন? কারণ যোজ্যতা স্তরটি নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে থাকে। একটু আগে বলেছি যত দূরে থাকবে আচ্ছাদন প্রভাব তত কম হবে। আচ্ছাদন প্রভাব যত কম হবে ওই
স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ তত কম হবে। আকর্ষণ যদি কম হয় তখন আরেকজন কী করবে, সেটা টেনে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। কারণ আকর্ষণ কম, তখন ওই ইলেকট্রনগুলো আরেকজন টানার জন্য ইজি হবে। এই যে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটাকে টানাটানি করছে, এই টানাটানির ফলে এইটা দেখতে অনেকটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো তার নর্মাল যে শেপটা ছিল, এই শেপটা কিন্তু এখন দিক দিয়ে যেটা ডিম্বাকারের মতো হয়ে গেছে। আমি যদি এটা ফুটবলের মতো চিন্তা করি, এটা প্রায় ডিমের মতো হয়ে যাচ্ছে। তাহলে ফুটবলের শেপটা যদি ডিমের মতো হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি ফুটবলের বিকৃতি ঘটেছে। তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে বিকৃতি, এটা কি বলা হচ্ছে, পোলার আয়ন। এখন তুমি বলতে পারো যে অ্যানায়ন কর্তৃক ক্যাটায়নের কেন বিকৃতি হয় না, মানে উল্টাটা কেন হয় না। আচ্ছা, তুমি চিন্তা করো, ধরো এটা নাই, এটা বাদ। তাহলে এখানে যে অ্যানায়ন আছে তার তো কি ইলেকট্রন প্রয়োজনের চেয়ে বেশি আছে। এখন যার ইলেকট্রন প্রয়োজনের চেয়ে বেশি আছে, সে কি আরেকজনের ইলেকট্রনকে নিজের দিকে টানবে? দরকার তো নাই। ঠিক আছে, তার যা ইলেকট্রন দরকার তার চেয়ে বেশি ইলেকট্রন আছে, সো সে কেন তার থেকে টানবে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে টানতে চাইলেও এই ক্যাটায়নকে তাকে দিবে? কখনোই দিবে না, কারণ ক্যাটায়নের এখানে শর্ট আছে। যেহেতু তার শর্ট, যখন তোমার বিপদ থাকে, তুমি যখন আর্থিকভাবে অনটনে থাকো বা সমস্যায় থাকো, তখন তোমার অল্প টাকাকেও তুমি অনেক হিসাব নিকাশ করে খরচ করো। আর যখন হয়তো তোমার আর্থিক অবস্থা অনেক ভালো থাকে, তখন হয়তো তুমি অনেক ধরনের শৌখিনতা করে থাকো। তাহলে যেহেতু তার এখানে ইলেকট্রন কম আছে, তার মানে কি সে আর্থিক অনটনে আছে, আর্থিক সমস্যায় আছে। তাহলে এ তো, আর এই অ্যানায়ন যখন যদি টানতে চাইতো এখানকার ইলেকট্রনকে, এই জীবনও দিত না। ঠিক আছে, তার মানে প্রথম কথা হচ্ছে টানাটানি সম্ভব কোনটা, ইলেকট্রন। নিউক্লিয়াসকে তো টানাটানি করা যায় না, কারণ নিউক্লিয়াস তো অনেক সুরক্ষিত ভিতরে। তার মানে প্লাস কর্তৃক মাইনাসের ইলেকট্রন আকর্ষণের ফলেই বিকৃতি হয়। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন আকর্ষণের ফলেই অ্যানায়নে বিকৃতি দেখা যায়। কিন্তু অ্যানায়নে যেহেতু ইলেকট্রন ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি আছে, তাই সে কখনোই ক্যাটায়নের ইলেকট্রনকে টানে না। এই জন্য আমরা একবারে বলি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতিকে পোলার আয়ন বলে। এখন বিকৃতির ক্ষেত্রে কিছু রুলস আছে, যেমন এই ক্ষেত্রে যে রুলসটা প্রযোজ্য সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, সেই ক্যাটায়ন কর্তৃক একই ধরনের অ্যানায়নের বিকৃতি তত বেশি হবে। এক্ষেত্রে একই ধরনের অ্যানায়ন ছিল, সিলিকনের চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি +4, তাই এক্ষেত্রে বিকৃতিটা এখানে কি হবে, সবচেয়ে বেশি হবে। তার মানে বিকৃতি সবচেয়ে কম হবে কোথায়, এইটাতে সবচেয়ে কম, সবচেয়ে কম বিকৃতি। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি বিকৃতি, তাই না? কারণ এখানে +2, তাহলে +2 মানে এই তিনটার মধ্যে সবচেয়ে কম, তাই সে এখানে বিকৃতি কম করবে। অর্থাৎ এর যৌগটির পোলারায়ন বা বিকৃতি সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে এটা। ফাজানের আরও কিছু রুলস আছে, প্রাসঙ্গিকভাবে বলে দিই। ক্যাটায়নের আকার যত ছোট হবে, ওই ক্যাটায়নের ইলেকট্রন ঘনত্ব, পজিটিভ চার্জ ঘনত্ব তত বেড়ে যায় আকারটা ছোট হলে। ফলে সে অ্যানায়নের ইলেকট্রনকে অধিক জোরে টানে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে সোডিয়ামের ঠিক নিচেই পটাশিয়াম, কিন্তু এই ক্যাটায়নের আকার ছোট, দুইটারই চার্জ ঘনত্ব +1। কিন্তু যেহেতু এটার আকার ছোট, তাহলে আকার ছোট হওয়ার কারণে কী হবে, তার অ্যানায়নের ইলেকট্রনকে টানতে সুবিধা হবে। খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে তার শেষ যোজ্যতা স্তর, আর পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে এখন যোজ্যতা স্তর হচ্ছে এইটা, তাই না? সোডিয়ামে হচ্ছে দ্বিতীয়টা, সোডিয়াম +1 ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে তার যোজ্যতা স্তর, আর পটাশিয়াম +1 ক্ষেত্রে তৃতীয় কক্ষপথটা আপাতত তার যোজ্যতা স্তরের ন্যায় কাজ করে। তাহলে এখন
এই যে পজিটিভ চার্জ যখন অ্যানায়নকে যখন টানতে চাইবে তখন এইখানে আচ্ছাদন প্রভাবটা কম, 2টা কক্ষপথ, আর এখানে হচ্ছে 3টা কক্ষপথ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা টেনে নিয়ে আসাটা কি তুলনামূলকভাবে ইজি হবে এটার চেয়ে। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট, বিকৃতি তত বেশি। একইভাবে অ্যানায়নের আকার যত বড়, বিকৃতি তত বেশি। তার মানে এটার বিকৃতি বেশি। আবার সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড দিয়ে যদি চিন্তা করি, এই ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বড়, দেখো সে টানতেছে অ্যানায়ন থেকে। এখন টানার ক্ষেত্রে অ্যানায়নের যদি যোজিত স্তরের ইলেকট্রনটা অনেক দূরে থাকে, তাহলে ওই অ্যানায়নের নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণটা অনেক কম হবে। তাহলে ক্লোরাইডের এক্ষেত্রে 3য় কক্ষপথ অ্যানায়ন, আর ফ্লোরাইডের হচ্ছে 2য় কক্ষপথ। তাই ক্লোরাইডের এখান থেকে টানাটা ইজি হবে। তাই এই ক্ষেত্রে সোডিয়াম সহজেই এখান থেকে টানতে পারবে। ঠিক আছে, তার মানে এখানে বিকৃতি বেশি হবে। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট, অ্যানায়নের আকার যত বড়, আবার ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি, এইসব ক্ষেত্রে বিকৃতি বেশি হয়। এছাড়াও আরও রুলস আছে ফাজানের নীতি ব্যাখ্যা করার জন্য। আমরা তো আকারের কথা বললাম, এরপরে হচ্ছে চার্জ ঘনত্ব। তো চার্জ ঘনত্ব বললাম। আচ্ছা, এরপরে আরেকটা আছে ডি এবং এফ অরবিটালে যত বেশি ইলেকট্রন যাবে। খেয়াল করো, ডি এবং এফ অরবিটালে যখন ইলেকট্রন যায় তখন নতুন কিন্তু কক্ষপথ তৈরি হয় না, একই কক্ষপথে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করে। যেমন ধরো যে আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইডের কথা চিন্তা করি, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে 4s2, আর কিউপ্রিক ক্লোরাইডের ক্ষেত্রে কী হয় 4s2 3d9। তাহলে আমার আর এখানে কি ছিল তার আগে, আচ্ছা তার আগে ছিল 3s2 3p6, এটাও 3s2 3p6 ছিল। তাহলে আমার মূল আলোচনাটা হচ্ছে এই জায়গায়। এইখানে যোজতা স্তরে 11টা ইলেকট্রন আছে, এখানে আছে 2টা ইলেকট্রন। তাহলে যেহেতু যোজতা স্তরে ইলেকট্রন প্রবেশ করার সময় নতুন কক্ষপথ অ্যাড হয় নাই, এখানেও 4s এখানেও 4s, বাট 3dতে 9টা ইলেকট্রন আছে। ফলে এখানে ধনাত্মক চার্জের পরিমাণও বেশি কপারে। তাই কপার ক্লোরাইডের ইলেকট্রনকে যত জোরে টানতে পারবে, ক্যালসিয়াম কিন্তু তত জোরে টানতে পারবে না। তার মানে ডি কিংবা এফে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু পর্যায়ক্রমে নিউক্লিয়াসও ইলেকট্রন প্রবেশ করে, প্রোটন প্রবেশ করে, দুঃখিত, নিউক্লিয়াসও প্রোটন প্রবেশ করে। তো যদি ডিস্টেন্সটা না বাড়ে, একই ডিস্টেন্সে বাইরে ইলেকট্রন ঢুকছে, ভিতরে ধনাত্মক চার্জ ঢুকছে, তাহলে ধনাত্মক চার্জের বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা অনেক তীব্র হয়ে যায়। ফলে ওই ধরনের ধনাত্মক চার্জযুক্ত ওই ধরনের ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রনকে অনেক জোরে টানতে পারে। ফলে কি হয়, বিকৃতি অনেক বেশি হয়। তাই কিউপ্রিক ক্লোরাইডের বিকৃতি এক্ষেত্রে বেশি হবে ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। তো শিক্ষার্থীরা, আমরা আসলে এখানে 2টি অবজেক্টিভ আলোচনা করতে গিয়ে অনেকগুলো কনসেপ্ট একসাথে আলোচনা করেছি। এইভাবে অ্যাকচুয়ালি যখন চ্যাপ্টারটা সম্পর্কে তোমার ভালো ধারণা থাকবে, তখন পর্যায়ক্রমে যদি এভাবে অবজেক্টিভগুলো পড়তে গিয়ে চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো কাজে লাগছে সেটাকে যদি সমন্বয় করতে পারো, ওই পড়াশোনাটা অনেক পারফেক্ট হয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই আগে চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে আরও কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানাবে এবং তাদের সাথে বিষয়টি শেয়ার করবে। ঠিক আছে, আর এই ক্লাসগুলো আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলটির নাম হচ্ছে রসায়নের হাবিজাবি, না বুঝলে ধরা খাবি। ঠিক আছে, এগুলো হাবিজাবির মতোই টুকিটাকি জিনিস, বুঝলে অনেক মজার, না বুঝলে ধরা খেতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।